আজকে অনাথ তোমার কারণে। আমার মা আজকে বিধবা হয়েছে শুধু তোমার কারণে। তুমি আমায় যত ইচ্ছা মারতে পারো দাদা, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা ভাই ছিলাম, আছি আর সব সময় থাকবো। ভাই নও তুমি, আমার শত্রু তুমি। আমার বাবা বেঁচে থাকতে তুমি আমার থেকে ওনার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, আর এখন ওনার মৃত্যুর পরে ওনার শেষকৃত্যের অধিকারটাও তুমি আমার থেকে ছিনিয়ে নিলে পুরু। দস্যু হয়তো তুমি নও, কিন্তু তুমি সবচেয়ে বড় ডাকাত পুরু। আর আজ আমি এই গল্পটাই শেষ করে দেব। যেই পিতার আমি মুখাগ্নি করতে পারিনি, সেই পিতার চিতাতেই তোমাকে আজ ভস্ম করে দেব। আশা করি পুরো ফিরে আসবে। ফিরে তো ওকে আসতেই হবে, কারণ আমার পুরু কখনো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। তাহলে জীবনের লক্ষ্য কি করে অসম্পূর্ণ রাখবে? আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি অনুসুয়া, কিন্তু এই 21 বছরে অনেক কিছু বদলে গেছে। দেখেছি আমি 21 বছর আগে যে ব্যবসায়ী লাভের জন্য এখানে এসেছিল, 21 বছর পরে সেই দেশেই রাজত্ব করতে চায়। 21 বছর আগে যে বিদেশিদের আমরা আটকে ছিলাম, 21 বছর পরে ওরা আমাদেরই মধ্যে বিভেদ তৈরি করে ওদের কার্যসিদ্ধি করতে চাইছে। অনুসুয়া, যা ঘটে গেছে সে কথা বলে লাভ নেই। আমি বর্তমানে বাঁচতে চাই। 21 বছর আগে আমি আমার স্ত্রী আর পুত্রকে হারিয়েছিলাম, আর এখন আমি সর্বদা তাদের নিজের চোখের সামনে রাখতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। দারায়ুসের কাছে তোমাকে ক্ষমা চাইতে বলেছিলাম। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার কথায় খারাপ মনে করিনি আর্য। যিনি আমায় ক্ষমা চাইতে বলেছেন উনি পৌরব রাষ্ট্রের মহারাজ ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে।
ইনি রানী কাদিকা, কনিষ্কের মা। আমার স্ত্রী। আজ আমি সেই সম্পর্ককেই শেষ করে দেব যে আমার সাথেই বড় হয়েছে। মৃতদেহকে তো চিতায় জ্বালায় না এই ভারতীয়রা। এই দস্যুদের জীবন্ত চিতা আমরা ফার্সিরা জ্বালাবো। আজকে দস্যু লোকে দীপাবলি হবে। বিশ্বাস করো আমায় দাদা, আমি কিচ্ছু করিনি। তাও যদি তোমার মনে হয় যে এসবের জন্য আমি দায়ী, তবে মেরে ফেলো আমায়, কিন্তু এখানে নয়। বাবার চিতা জ্বলছে, ওনার কাছে আমরা ওনার 2 হাত ছিলাম দাদা। আমাদের লড়তে দেখলে ওনার আত্মা কখনোই শান্তি পাবে না। এই জগৎ থেকে বিদায় নিচ্ছেন উনি। শান্তি আর সম্মানের সাথে বিদায় নিতে দাও। একুশ বছর ধরে একাকিত্বের আঘাত সহ্য করেও মহারাজ একজন রাজার ধর্ম আর কর্ম সম্পূর্ণ শ্রদ্ধা আর নিষ্ঠার সঙ্গে পালন করেছে মহারানী। আর এখন আমার সময় নিজের ধর্ম পালন করার। আপনি বয়স এবং পদমর্যাদায় আমার থেকে বড়, পৌরব রাষ্ট্রের মহারানী। আর এখন আপনার সেই পোশাকই পরিধান করা উচিত যা একজন মহারানীর শোভা পায়। ভোজন কক্ষে সবাই আপনার প্রতীক্ষায় আছে। আমিও অপেক্ষা করব রাত্রি ভোজনে আজ মহারানী অনুসূয়াকে স্বাগত জানাতে। কে এই ব্যক্তি? কে তুমি?
তুমি দস্যু তো নও, এখানে তুমি কি করছো? তোলো তোলো। লাচি, নিজেদের প্রাণ বাঁচাও, পৌরব রাষ্ট্রের সেনারা আক্রমণ করেছে। পুরো এটা কি করে সম্ভব? পৌরব রাষ্ট্রের সৈন্যরা কেন কারোর আক্রমণ করলো? এটা ভাবার সময় নয়, সকলের প্রাণ বাঁচানোর সময় লাচি। লাচি, দস্যুরা যেখানে। বাবা, বাবা! বাবা! বাবা চোখ খোলো! বাবা চোখ খোলো! দস্যুরাজ, চোখ খোলো, চোখ খোলো দস্যুরাজ, তোমার কিচ্ছু হয়নি। ওইদিকে পালিয়েছে। চোখ খোলো দস্যুরাজ। বাবা! দাঁড়াও। বাবা চোখ খোলো! বাবা! বাবা! দারায়ুস যা বলেছিল এ তো তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি স্বপ্নেও ভাবিনি এত বড় মহাবিনাশ হয়ে যাবে।
কার কথায় করেছো এসব? উত্তর দাও, কে তুমি? অমাত্য শিবদত্ত শ্রী হোক বা কনিষ্ক বা যেই হোক না কেন, এরা সংকটের কারণ নয় পুরো। বাস্তবে সংকট তো এই বিদেশি ফার্সি, যারা 21 বছর আগে ভারতে এসেছে আর তখন থেকে ভারতকে লুট করে যাচ্ছে। যদি তারা এত বছর ধরে ভারতে এসে থেকে থাকে, তাহলে এর পেছনেও কোনো কারণ আছে পুরো। ঠিকই বলেছিল মা, তোমরা ফার্সিরা যে কখন রং বদলাবে সেটা কেউ জানে না, কিন্তু এখন তুমি জানতে পারবে যে একজন ভারতীয়ের ক্রোধের রং কেমন হয়। তোমাদের এই ভারত থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব আমি। আর একটা কথা মাথায় রেখো, যে পুরো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। আগামী সপ্তাহে মহাশক্তিশালী পুরুতে দেখুন আলেকজান্ডার বেরিয়েছে নিজের স্বপ্ন পূরণ করতে ভারতবর্ষের দিকে। এখন সব ভারতীয়র শিরায় রক্ত নয়, আলেকজান্ডারের নামের আতঙ্ক বইবে। আর অন্যদিকে পুরু বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এতদিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছ আমাদের এই ভারতের ভূমিকে, খুব তাড়াতাড়ি তোমাদের বিদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে বার করব আমি।